Hello. আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। জি ম্যাম। গত ক্লাসে কতটুকু পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম? আর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটা আপনি শুরু করছিলেন। আচ্ছা, তিনটা আর্টিসিয়ান, মিডিয়ান আর হলো আপনার মোড। আচ্ছা, একটু বলো দেখি একটা র ডাটাকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করে থাকি? ডাটা যখন র আকারে থাকে তখন সেটার প্রেজেন্টেশন কিভাবে হয়? ম্যাম বলো। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আজকে ক্লাসে মিডের কিভাবে কি আসবে একটু বলেন ম্যাম। মানে মিড পরীক্ষাতে কতটুকু সিলেবাস মানে কিভাবে কোন আজকের ক্লাস মিডকে ঘিরে হবে না, মিডের জন্য আলাদা টাইম দিতে হবে। কিভাবে কি আসবে ওখানে বিশেষভাবে বলার কিছু নেই। আমি বলেছি শর্ট কোশ্চেন বিষয়ে তোমাদের না ম্যাম, মানে প্রশ্ন, হ্যাঁ শর্ট কোশ্চেনটা কি হবে নাকি এমসিকিউ সিস্টেম হবে নাকি ম্যাম ওই এক কথা আনসার হবে সেটার বিষয়? আচ্ছা বলতে দাও। এমসিকিউ হবে না, শর্ট কোশ্চেন হবে। আর শর্ট কোশ্চেন সেকশন এ থাকবে আর সেকশন বি তে নরমালি প্রবলেম থাকবে। তোমরা সেকশন এ কমপ্লিট করে সেকশন বি করবে, মানে এ আর বি মিক্স করবে না, ঠিক আছে? তারপরে দুটোকে একসাথে পিডিএফ করবে, তার মানে সেকশন এ সেকশন বি একই সাথে পিডিএফ হবে। সেই পিডিএফটা তোমরা সাবমিট করবে একটা পার্টিকুলার ফর্মে, মানে পিডিএফ এর যে নামটা সেই নামটাতে আমি আগেও বোধহয় বলেছি, সেই নামটাতে তোমরা তোমাদের আইডিটা লিখবে এভাবে, ধরো তোমাদের আইডি, তারপরে একটা স্পেস দিবে, তারপরে তোমার আইডি যা হয়, ধরো কারো 063, যেহেতু এই ব্যাচে 063 অনেক, আমি 0 এটা হলো ব্যাচকে ইন্ডিকেট করলো। এরপরে একটা স্পেস দিবে, এরপরে যার যা আইডি আছে, ধরো 15389 এরকম কিছু একটা লিখে আরেকটা স্পেস দিবে, দিয়ে তোমাদের নাম লিখবে, ধরো সামথিং এমডি, তারপরে যার নাম যা হয় সেটাও আবার আমি লিখি, সাপোজ জাকির, আমি যেটা ক্যাপিটাল দিয়েছি তার মানে রানিং ক্যাপিটালে লিখবে একটা স্পেস দিয়েই। এটা হলো তোমাদের পিডিএফটাকে এরকম ভাবে নিজেদের নামে এবং আইডিতে দিয়ে তারপরে পিডিএফটা জমা দেবে, একটাই পিডিএফ জমা হবে। আর ক্লাসের যে পরীক্ষার যে টাইমটা থাকবে সেটা টাইম তো আগেই বলেছি, 2 ঘন্টা হলো পরীক্ষার জন্য আর 30 মিনিটস হলো সাবমিশনের জন্য। সো এট এ টাইম তুমি 2.5 ঘন্টা সময় পাচ্ছ সাবমিশনের জন্য। তাহলে লেকচার 9 পর্যন্ত তাহলে আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলোই, যেগুলো আমি পড়িয়েছি ক্লাসে, যেগুলো আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়েছি সেই লেকচারগুলোর উপরে। আর শর্ট কোশ্চেনের প্যাটার্নটা যদি বলতে হয় আমাকে লেকচার ধরে ধরে বলতে হবে, সেজন্য আমাকে আলাদা টাইম দিতে হবে। আচ্ছা, এখন আজকে টপিকটাতে চলে আসি। গতদিন আমি বলেছিলাম যে ডাটা যখন স্ক্যাটার্ড আকারে থাকে, ধরো আমি 5000 ডাটা কালেক্ট করলাম, 5000 ইন্ডিভিজুয়াল ডাটা যে কোনো বিষয় হতে পারে, 5000 ইন্ডিভিজুয়াল ডাটা আমি কালেক্ট করেছি, আমি কিন্তু কোনো সিরিয়াল না কিছু না, র্যান্ডমলি এরকম করে অনেকগুলো ডাটা বুঝালাম। আমরা ইনফরমেশনকে কালেক্ট যখন করব, যেমন গতদিন বলছিলাম যে সারা বাংলাদেশ থেকে যদি করোনায় এফেক্টেড লোকজনের ইনফরমেশন নেওয়া হয়, তাহলে ইন্ডিভিজুয়াল পারসন তার অবস্থানটা কি, ইন্ডিভিজুয়াল পারসন তার অবস্থানটা কি, এভাবে ইন্ডিভিজুয়াল ডাটাকে কালেক্ট করা হয়।
ইন্ডিভিজুয়াল ডাটাগুলোকে প্রেজেন্ট করার ক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। তার মানে আমি ডাটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলেছি একটা মেথড হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এটা গতদিনও লিখে দিয়েছিলাম, প্রেজেন্টেশন অফ ডাটা। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের মাধ্যমে যেটা হয় সেটা হলো, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো দেখলো যে আজকে টোটাল যে পরিমাণ পেশেন্ট পাওয়া গিয়েছে তার মধ্যে 200 রিকভার করেছে। এটা আমি ফ্রিকোয়েন্সিটা লিখলাম, তার মানে আমি এখানে লিখলাম রিকভারি। আর ফর রিকভারি আমি ইউজ করছি এটা ফ্রিকোয়েন্সি, এখানে দেয়া হলো 200। তারপরে হলো নিউলি অ্যাফেক্টেড একটা করা হলো, সেখানে হয়তো ধরো 1200 দেয়া আছে। তারপরে ধরো সিভিয়ার কেস আইসিইউ তে আছে এরকম, সেখানে হয়তো বা 500 দেয়া আছে। এভাবে করে যে ক্লাসিফিকেশন করা এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তাহলে এই যে স্ক্যাটার ডাটা ছিল সেই ইনফরমেশন গুলোকে কিন্তু আমরা এভাবে করে ফেলেছি। সেই ক্ষেত্রে আমরা ইনফরমেশন গুলো একটু ইজি ওয়েতে বুঝতে পারি ইনফরমেশন গুলো কি কি আছে। এটা হলো একটা মেথড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আরেকটার কথা আমি সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আরেকটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশন অফ ডাটা দুই ভাবে হবে, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের মাধ্যমে আর হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। আমরা যে টেক্সটটা পাবো সেই টেক্সটের মধ্যে কোনো র ডাটা থাকবে না, থাকবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও থাকবে না, শুধু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কোশ্চেনে থাকবে। তোমাকে সেখান থেকে গ্রাফ তৈরি করতে হতে পারে, সেটা একটা যে গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল গত ক্লাসে আমি বলেছি দুই ভাবে থাকবে। কি কি? একটা ম্যাডাম আপনার ক্লাস ইন্টারভেল ফর্ম আর একটা হলো লেস দেন ফর্ম। ভেরি গুড। একটা হচ্ছে ক্লাস ইন্টারভেল ফর্ম আর একটা হলো লেস দেন ফর্ম। এবং আমি বলেছি কোশ্চেন বোঝার একটা ধাপ আমরা এগিয়ে যাব যদি আমরা বুঝি ক্লাস ইন্টারভেল ফর্মে যে নাম্বার অফ স্টুডেন্ট থাকে, নাম্বার অফ স্টুডেন্ট বলতে নাম্বার অফ অবজারভেশন বলবো, নাম্বার অফ স্টুডেন্ট হতে পারে, নাম্বার অফ কোম্পানি হতে পারে। ক্লাস ফর্মে নাম্বার অফ অবজারভেশনটাকে কি বলে ক্লাস ইন্টারভেলে, আর লেস দেন মেথডে বা নাম্বার অফ অবজারভেশনটাকে কি বলে? ম্যাডাম বলে আপনার ফ্রিকোয়েন্সি, আর লেস দেন ম্যাডাম আপনার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ, ভেরি গুড। ক্লাস ইন্টারভেলে হলো ফ্রিকোয়েন্সি আর লেস দেনে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে কালকে আমি এই কথাটা জানিয়েছি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কাকে বলে, গত ক্লাসে এটা শিখিয়েছিলাম। আবার জানালে ভালো হবে ম্যাম, তাহলে পুনরায় মনে হবে। বুঝলাম না। আবার যদি বলতেন তাহলে একটু আবার ফ্রিকোয়েন্সি প্রতি ক্লাসে তাহলে রিপিট হবে, আর প্রতি ক্লাসে রিপিট হলে কি আগানো যাবে? আচ্ছা, আমি যখন ওই টেবিলটা করব সেক্ষেত্রে নিশ্চয়ই আরেকবার বলবো, কিন্তু যারা ক্লাসটা করেছো তাদের আইডিয়া আছে কিনা সেটা জানতে চাই। লেকচার শিট নাই তো, এই কারণে আমরা মানে মনে করতে পারতেছি না। লেকচার শিট নিজেদেরকে যে যে ইনফরমেশন সেই ইনফরমেশন গুলো কিন্তু লিখে নিতে হবে, কারণ লেকচার একটা লম্বা লেকচার। তোমরা দেখতে পাচ্ছ যে আমি অনেক কিছু স্কিপ করছি লেকচার থেকে, যেহেতু তোমরা এত কিছু নিতে পারো, আমাদের টাইম শর্ট, প্ল্যানিং অনেক বড়। আমি অবশ্যই লেকচার শিটটা তোমাদের গুগল ক্লাসরুমে দিয়েছি কি তোমাদের কাছে? আমার মনে হয় 15-এ দিয়েছি। না ম্যাডাম, আমাদের দেন না। আচ্ছা, তাহলে তোমাদের আজকে ক্লাসের পরে এটা দিয়ে দিব। সেখানে তোমরা দেখবে আমি যদি একটু দেখাতে চাই, শুরুর দিক থেকে অনেক ইনফরমেশন আছে, আমি অনেক কিছু স্কিপ করেছি। এখন তোমরা যদি নিজেদের প্রয়োজনে লিখে না রাখো যে আমি কি কি কন্টেন্ট তোমাদেরকে দিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের জন্য ঝামেলা হয়, তোমরা বুঝে উঠতে পারবে না যখন তোমরা প্রিপারেশনটা নিবে যে কোন অংশটা পড়বে কোন অংশটা পড়বে না।
এখানে কিন্তু আমি শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সটা কাকে বলে এই জিনিসটা বুঝিয়ে স্ট্যাটিস্টিক্স এর ইম্পর্টেন্স নিয়ে কথা বলেছি। এরপরে কিন্তু আমি টাইপস অফ স্ট্যাটিস্টিক্স এগুলো তোমাদেরকে পড়াইনি, আমি বলেছি এটা তোমাদের জন্য প্রয়োজন না। বেসিক টার্ম এটাও এখনো পড়াইনি, যখন যেটা প্রয়োজন হবে আমি সেখানে পড়াবো, এগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়াইনি। অর্গানাইজিং অ্যান্ড গ্রাফিং কোয়ালিটেটিভ ডাটা এটাও আমি কিন্তু পড়াইনি, শুধু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলে এখান থেকে সেটা পড়িয়েছি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটাকে সেটা পড়িয়েছি। তারপরে আমি এই বার গ্রাফ এগুলো পাই চার্ট এগুলো করাইনি, আমি বলছি আমরা খুব স্পেসিফিক গ্রাফ করব যেটা এখানে নেই আরো নিচের দিকে আছে। সো তুমি যদি লিখে না রাখো, বুঝতে পারছো সবাই, নিজেদের প্রয়োজনে মেসেজগুলো লিখে রাখতে হবে, কি লিখতে হবে যে কোনটা কোনটা স্টাডি হচ্ছে। আমি তো এটা দিয়ে দিব, কিন্তু তোমরা নিজেদের প্রয়োজনে তারপরে কিছু ইনফরমেশন, যেমন শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হলে আমি তোমাকে দিচ্ছি যে ফ্রিকোয়েন্সি মানে যখন ক্লাস ইন্টারভিউ আকারে থাকবে তখন নাম্বার অফ অবজারভেশনটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলছি, লেস দেন মেথডে নাম্বার অফ অবজারভেশনটাকে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলছি। এটা তো লেকচারের কোথাও তুমি ওইভাবে করে পাবে না, তুমি টেবিল কাজে তোমাকে ইনফরমেশন গুলো যেগুলো থাকে সেগুলো অবশ্যই লিখতে হবে। আদারওয়াইজ তুমি শর্ট কোশ্চেনের আনসার করতে পারবে না, অথবা অঙ্কের ক্ষেত্রে কখন কোন কাজটা করব সেটাও বুঝতে পারবে না। এখানে মেসেজ কিন্তু খুব বেশি না, ছোট ছোট দুই একটা মেসেজ, সেগুলো মাথায় রাখলেই তুমি করতে পারবে, কাজে একটু লিখে রাখবে। আচ্ছা, যেটা বলছিলাম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি দেখাতে চেয়েছি, তো সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমি এখানে আগে দেখিয়ে আসি সেটা কাকে বলে, কি বিষয় আসে, তারপরে আমরা অন্য টপিকে যাচ্ছি। এখানে একটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তোমরা কিন্তু অনেক কিছুই করতে পারো নিজেদের প্রয়োজনে, এবং সেই কাজগুলো করা উচিত স্টুডেন্টদের, যে কিভাবে আমি পারবো। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, তোমার যদি কোয়ারি থেকে থাকে যে কোন কোন এক্সাম্পল করা হচ্ছে, সেখানে দেখতেই পাচ্ছ যে আমি 11 নাম্বার পেজে আছি, এখানে 14 পেজ আছে। তো 11 নাম্বার পেজ থেকে আমি যে ইলাস্ট্রেশনটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন এখানে দেখো, এখানে আমরা যে কোশ্চেনটা হবে, কোশ্চেনটা হলো এইটুকু হবে, সলিউশনের উপরের অংশটা হলো কোশ্চেন। তাহলে কোশ্চেনে দেখতে পাচ্ছ একটা টেবিলে থাকবে, এই টেবিলটা কি ফর্মে দেয়া আছে? এই টেবিলের ফর্মটা বলো, ক্লাস ইন্টারভেলে আছে না লেস দেনে আছে? ম্যাডাম ক্লাস ইন্টারভেল ইন্টারভেলে আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটা হরাইজন্টালি লেখা আছে, এই কারণে হয়তো একটু কনফিউজড হলেও হতে পারো, কিন্তু এটা ক্লাস ইন্টারভেলে লেখা আছে। তাহলে এই নাম্বার অফ স্টুডেন্ট এটাকে আমরা কি ট্রিট করব? নিশ্চয়ই এফ হিসেবে জি ম্যাডাম, আকার। জি ম্যাডাম ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি হিসেবে ট্রিট করব। কি কি বের করতে হবে সেই জায়গাগুলোতে আমরা পাবো। আর এখানে টেবিলে চলে আসি, টেবিলে দেখো যে আমি যখন প্রবলেমটা সলভ করব তখন কিন্তু আমাকে কি কি বের করতে হবে। এর জন্য আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ যেটা পয়েন্ট আউট তোমরা করে রাখতে পারো, সেটা হচ্ছে তুমি আগে কোশ্চেনে দেখবে আমি যেমনটা করেছি, একটা টেবিল দিয়ে অনেক কিছু বের করতে বলেছি। সাধারণত কোশ্চেন এরকম হবে না, কারণ তাহলে একটা কোশ্চেন নিয়ে অনেক মার্কস ক্যারি করবে। তো আমি এখানে শুধু বোঝানোর একটা কোশ্চেন থেকে একাধিক জিনিস ক্যালকুলেট করতে বলেছি। তো আমার এখানে কিন্তু টেবিলে অনেক কিছুই থাকবে, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে কি কোশ্চেন আর টেবিলে কতটুকু তৈরি করতে হবে। তো সেটা আমি যখন যেটা ক্যালকুলেট করব আমি কিন্তু পর্যায়ক্রমে বলে দিব যে যদি তুমি এটা ফাইন্ড আউট করতে চাও তাহলে টেবিলে তোমার জিনিসটা বের করতে হবে। সো সেই ইনফরমেশন গুলো লিখে রাখবে। এখন আমরা বের করতে চাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে আমি কিন্তু অন্য যে কলামগুলো আছে দিকে একেবারে ফোকাস করছি না। প্রথমত যে ইনফরমেশনটা আছে, যে ডাটাটা আছে ক্লাস ইন্টারভেলে, আমি সেটা হরাইজন্টালি ছিল সেটাকে ভার্টিক্যালি লিখেছি। এবং যেহেতু আমরা এখন কোনো প্রবলেম সলভ করছি না, কারণ এই জিনিসগুলোর কনসেপ্ট আমাদের কাছে এখনো নেই, ফলে আমি এই কলামটা এখন ডিসকাশন প্রয়োজন মনে করছি না, এই কলামটাও না, এটাও না, এটাও না, আমি এগুলো বাদ দিয়েছি। সো কোশ্চেন যেটা আছে এই জিনিসটাও বাদ, কোশ্চেন যেটা আছে সেটা হলো এই
আমি ভার্টিক্যালি ওয়েটটাকে লিখেছি, এই যে ওয়েট ইন কেজি। আরেকটা বিষয়, কোশ্চেনে যেমন টেবিল যখন থাকবে তোমরা দেখবে যে মেসেজ গুলো খুব ক্লিয়ার থাকবে। মেসেজ বলতে এখানে শুধু ওয়েট লেখা হয়নি, কারণ ওয়েট লেখা হলে তোমার কোশ্চেন হতে পারতো এই ওয়েটটা কি গ্রামে আছে না কিলোগ্রামে আছে, সো সেটা কিন্তু মেনশন করা হয়েছে। আবার ধরো তুমি স্যালারি লিখলে, তাহলে স্যালারিটা কিসে আছে, স্যালারিটা কি মানে অনলি টাকায় আছে নাকি ইন থাউজেন্ডে আছে। ধর 10, 20, 30 এগুলো কি থাউজেন্ডে রিড করবো নাকি লাখে রিড করবো অর ক্রোরে রিড করবো, সেটা কিন্তু এখানে লেখা থাকবে ইন লাখ অর ইন ক্রোর। সো তোমাদেরকেও কিন্তু এই ইনফরমেশন গুলো যাতে টেবিলটা দেখে বোঝা যায় কি বিষয় নিয়ে তুমি কাজ করেছো। এখন আমি এখানে লিখলাম ওয়েট ইন কেজি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কোশ্চেনে তাই ছিল ওয়েট ইন কেজি। আমি এই যে ইনফরমেশন গুলো এগুলোকে ভার্টিক্যালি লিখেছি, সো নাম্বার অফ স্টুডেন্ট যেটা আছে সেটাকেও আমি ভার্টিক্যালি লিখেছি। এবং তোমরা দেখেছো আমি কিন্তু এখানে যেটা মেনশন করতে হবে কেয়ারফুলি, এখানে এফ লিখবে, এটা হলো ফ্রিকোয়েন্সি। তারপরে সবগুলো ফ্রিকোয়েন্সিকে যোগ করলে যে যোগফলটা পাই সেটাকে আমরা ক্যাপিটাল এন বলি। গত ক্লাসে আমি ইন্ট্রোডিউস করেছি, ঠিক আছে। তার মানে স্মল এফ ইন স্ট্যাটিস্টিক্স, স্মল এফ ইজ অলওয়েজ ফ্রিকোয়েন্সি, ক্যাপিটাল এন ইজ টোটাল ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির আরেকটা নাম হলো নাম্বার অফ অবজারভেশন। ফ্রিকোয়েন্সির আরেকটা নাম কি? নাম্বার অফ অবজারভেশন। তাহলে এন কে কি বলবো? নাম্বার অফ অবজারভেশন। জি ম্যাডাম, টোটাল নাম্বার অফ অবজারভেশন। ঠিক আছে। আর যদি এটাকে ফ্রিকোয়েন্সি বলি, এন কে বলবো টোটাল ফ্রিকোয়েন্সি। তো এটা আমি করলাম, এনটা বের করে নিলাম। তার মানে ওই যে আমি কিন্তু কোশ্চেনে লেখা আছে যে 150 জন স্টুডেন্টের উপর সার্ভে করা হয়েছে, এখানে আমি কিন্তু টোটাল 150 পেলাম। এবার আমি এখানে তোমাদেরকে বলি যে 30 থেকে 40 কেজি ওয়েট আছে 18 জন স্টুডেন্টের, 40 থেকে 50 কেজি ওয়েট আছে 37 স্টুডেন্টসের, 50 টু 60 কেজি ওয়েট হলো 45 স্টুডেন্টসের, 60 টু 70 হলো 27 স্টুডেন্টের। এত ওয়েট কি থাকার কথা? 70 টু 80 হলো 15 স্টুডেন্টসের, 80 টু 90 হলো 8 স্টুডেন্টসের। ঘরে করো। 60 to 70। 6 টু 70, তাহলে স্ট্যান্ডার্ড ওয়েট এজ অনুযায়ী কি স্ট্যান্ডার্ড? ওই ব্যাপারে আমাদের সবারই একটু সচেতন হওয়ার প্রয়োজন। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে ইনফরমেশন গুলো দেয়া আছে। আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের ক্লাসে 50 কেজির লেস কারা কারা আছো, বা এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা দেয়া আছে, আমি 50 কেজির লেস কতজন আছে কি বলবে? 50 কেজির কম টেবিল দেখে বলো কতজন আছে যাদের ওয়েট 50 কেজির কম অ্যাকর্ডিং টু দিস টেবল। ম্যাডাম আপনার 55, 18 আর হলো আপনার 37। ভেরি গুড, 18 আর 37 আমি যোগ করলাম। তার মানে হচ্ছে আমি যখনই বলবো লেস দেন 50 কতজন আছো, 18 আর 37 যোগ হলো। লেস দেন 60 হলে তার সাথে আরো 45 যোগ হবে। লেস দেন 7 তার সাথে আরো কত যোগ হবে? 27 যোগ হবে। লেস দেন 80 তার সাথে 15 অ্যাড। লেস দেন 90 তার সাথে 8 অ্যাড। তোমরা কি ক্যালকুলেটর নিয়ে বসেছো? পরের ক্লাসগুলোতে ক্যালকুলেটর নিয়ে বসবে, আর সবার কাছে নিশ্চয়ই হাতের কাছে মোবাইল আছে। তোমরা দেখো, এখন যদি আমি বলি লেস দেন 40, লেস দেন 40 তে কতজন আছে? 18 জন। 18 জনই আছে। আমি এখানে লিখলাম লেস দেন 40, দেখো লেস দেন 40। এটাও কিন্তু ওয়েট, এখানে অবশ্যই ইন কেজি লিখতে হবে, এটা মিস হয়েছে। তার মানে আমি লেস দেনে লিখি আর ক্লাস ইন্টারভ্যালে লিখি, সেটা কিন্তু অবজারভেশনই। এটার নাম হলো অবজারভেশন, এটা হলো অবজারভেশন, আর এটা হলো নাম্বার অফ অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশন। দেখতেই পাচ্ছ দুটো কিন্তু সেম জিনিস লিখেছি। অবজারভেশনটা হচ্ছে ওয়েটের, সো আমি এখানেও ওয়েট লিখলাম, এখানেও ওয়েট লিখলাম, এখানে ক্লাস ইন্টারভ্যালে লিখলাম, লেস লিখলাম। তারপর এখানে নাম্বার অফ অবজারভেশন, যেহেতু আমাদের ক্ষেত্রে অবজারভেশনটা হলো স্টুডেন্টস, তো আমরা লিখেছি নাম্বার অফ স্টুডেন্টস। আর সেক্ষেত্রে এটাকে লিখে ফ্রিকোয়েন্সি কিন্তু লিখে হয়েছে নাম্বার অফ স্টুডেন্টস, সেটাকে তুমি ধরেছো সিএফ। এখন
সিএফ এ তুমি দেখো লেস দেন 40 যখন বললাম তখন আমি 80, আর লেস দেন 50 যখন বললাম তখন 18 এর সাথে 37 অ্যাড হয়েছে, হলো 55। ঠিক আছে না? জি ম্যাম। লেস দেন 60 যখন করেছি তার সাথে আরো 45 অ্যাড হলো, 45 আর 55 অ্যাড হয়ে কত হয়েছে? 100 100 100 হয়েছে। এরপরে আমি লেস দেন 70 তে 27 অ্যাড হলো, 127 হলো। তারপরে লেস দেন 80 তে 127 এর সাথে 15 অ্যাড হয়ে হলো 142। আর লেস দেন 85 সরি লেস দেন 90 তে আরো 85 অ্যাড হলো 1 সরি 85 তো না, লেস দেন 90 8 ম্যাম। 8 অ্যাড হয়েছে, 8 হয়েছে 142 এর সাথে হয়ে গেল 150। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেস দেন মেথডে একদম সর্বশেষ যে সিএফটা পাবে সেই সিএফটা কিন্তু এন এর ইকুয়াল হতে হবে। ঠিক আছে, কারণ সব ফ্রিকোয়েন্সি গুলো যোগ হলো। এটা কি বুঝতে পেরেছো কিভাবে বের করেছি? জি ম্যাম। এটা যদি বুঝতে পারো, এখন যদি আমি সিএফ কে বলি, সিএফ হলো যখন ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাড করা হয় সেটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো when frequencies are added, the new frequencies are called cumulative frequency. এটা লিখে নাও। সবাই বুঝতে পেরেছো এই বিষয়টা? যারা যারা আমার সাথে কানেক্টেড আছো সবাই বুঝতে পেরেছো? ম্যাডাম আমার জি একটা ম্যাম। প্রশ্ন ছিল ম্যাডাম। ম্যাডাম প্রশ্ন কর। ম্যাডাম এখানে লেস দেন 40, এখানে তো আপনার 30 থেকে 40, এখানে তো 40 একটা নাম্বার, তাহলে সেখানে লেস দেন 40 তে 18 কিভাবে আসে ম্যাডাম? 40 একটা নাম্বার মানে কি বুঝিনি মানে আমি কিছু। লেস দেন 40 তো 40 আপনার নিচে হবে, কিন্তু হ্যাঁ, এখানে তো ম্যাডাম 30 থেকে 40, এখানে তো 30 থেকে 39 বলা নেই, এই ধরনের কোনো কন্ডিশন দেওয়া নাই, সেখানে 18 কি কি করে বললাম এখানে? আচ্ছা তুমি এখানে 40টা কিন্তু এখানেও দেখতে পাচ্ছ এখানেও দেখতে পাচ্ছ, দুটো জায়গায় তো 40 আছে, তাহলে তুমি কোথায় ধরবে কোশ্চেনটা? জি ম্যাডাম, সেটাই। 40টা উপরেও আছে 40টা নিচেও আছে, সো এই ধরনের কেসে আমরা আপার লিমিটকে এক্সক্লুড করি। আপার লিমিট প্রথম ক্লাসের মধ্যে আপার লিমিট হলো 40। আমরা যখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন টেবিল হয়, এই যে এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু কন্টিনিউয়াস 40, আমরা কিন্তু বলি নাই 32 39.99, আমরা বলেছি 32 40 আবার 42 50। যদি 32 39 আবার 42 49 হতো এটা হতো ডিসকন্টিনিউয়াস, আর এটা হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তুমি 40 যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকো, যেমন 40 কেজি যার আছে, সে 18 এ পড়বে না, সে পড়বে পরের ঘরে, তার মানে আপার লিমিটটা এক্সক্লুড হবে। বোঝা গেছে? জি ম্যাডাম, বুঝতে পারছি। তার মানে 50টা কোন ঘরে হবে, 37 এর সাথে না 45 এর? ম্যাডাম যার আপনার ওয়েট 45 এর সাথে হবে। ভেরি গুড, এটা ভালো কোশ্চেন ছিল। বাকি সবকিছু বোঝা গিয়েছে? জি ম্যাডাম, বোঝা গেছে। আচ্ছা, এখন কোশ্চেন হলো যে আমরা কখন সিএফ বের করব, কখন এফ বের করব। এটা হচ্ছে কোশ্চেনে যদি তোমার এফ দেয়া থাকে আর অঙ্কের প্রয়োজনে যদি তোমার সিএফটা প্রয়োজন হয় দেন বের করবে, প্রয়োজন না হলে বের করবে না। আবার কখনো কখনো কোশ্চেন থাকবে সিএফ ফাঁকা। আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, আরেকটা কোশ্চেন দেখায়।
এই যে দেখো, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু আছে, তার মানে নাম্বার অফ কোম্পানিজকে সিএফ ধরবে। আমি এখানে প্রবলেমের মধ্যেই ক্যালকুলেশন করার একটা প্ল্যান করেছি, সে কারণে আমি এখানেই টেবিলটা করে নিচ্ছিলাম। তো কোশ্চেন কিন্তু শুধু এইটুকু থাকবে, এটা বুঝতেই পারছো যে কোশ্চেন কোন অংশটা থাকবে। কোশ্চেন যখন থাকবে তখন এই যে নাম্বার অফ কোম্পানিজ বা নাম্বার অফ স্টুডেন্ট, এখানে এফ বা সিএফ লেখা থাকবে না, বুঝতে পেরেছো? তোমার শুধু এইটুকু কোশ্চেন থাকবে। এই কোশ্চেনটা দেখে তুমি ধরে নিবে এই যে ইনফরমেশনটা আছে, নাম্বার অবজারভেশনটা আছে, সেটা এফ হবে না সিএফ হবে। এটা খুব ইম্পর্টেন্ট, তুমি প্রথমে সর্ট আউট করে নেওয়া যে আমার জন্য কি এফটা দেয়া আছে নাকি সিএফটা দেয়া আছে। যদি এফ দেয়া থাকে অবশ্যই এখানে এফ মেনশন করবে, যদি লেস দেন এ থাকে অবশ্যই এখানে সিএফ মেনশন করবে। তারপরে তোমার যখন প্রয়োজন হবে, এই অঙ্কে যা যা কোয়ারি আছে সেখানে আমার এফ ও প্রয়োজন, সো এডিট ফাইন্ড আউট এফ, আমি কিন্তু এফটা বের করার জন্য ঘর করে রেখেছি। তাহলে একটা মেসেজ আমি ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা প্রথমত আমাকে কি কোয়েশ্চেন করতে হবে, সেই ক্যালকুলেশনের জন্য আমার কি কি জিনিস প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু আমি এরকম ছক কাটবো, তার মানে কলাম তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলবো তোমরা ততটুকু জায়গা রাখবে যাতে করে বাড়তি আরেকটা কলাম, এখানে তোমার একটা বা দুটো কলাম তোমার যদি প্রয়োজন হয়, এমন হতে পারে যে ফর্মুলায় আরো একটা জিনিস প্রয়োজন ছিল কিন্তু তুমি মিস, তাহলে তুমি যেন সেটা এখানে ইনক্লুড করতে পারো কলামে, সেই জন্য একটু জায়গা রাখবে। আর যদি সেটা না হয়, তুমি কিন্তু শুধুমাত্র এই দুটো কলাম আলাদা জায়গায় ড্র করতে পারবে না, তোমাকে সেই ক্ষেত্রে আবার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের দুটো কলামও দিতে হবে, সাথে এটাও দিতে হবে। কাজেই তোমার জন্য সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো প্ল্যানিং করে তোমাকে কিন্তু ছকটা তৈরি করতে হবে, টেবিলটা তৈরি করতে হবে, যা যা ইনফরমেশন প্রয়োজন সেই অনুযায়ী তো তুমি কলাম করবে, সেই সাথে দুটো ফ্রি কলাম রাখবে যাতে কিছু মিস করো সেখানে করতে পারো। এখন এমন হতে পারে যে যে জিনিসটা তুমি মিস করেছো সেটা আসার কথা ছিল কিন্তু তুমি ভুলে গিয়েছো, কাজে এখানে তুমি তখন দিতে পারো, যেহেতু তুমি ভুলে গিয়েছো অ্যাটলিস্ট নতুন কলাম না তৈরি করে। যেমন আমরা এখানে কেজি যখন ক্লাস ইন্টারভেলে থাকে তখনই আমরা কিন্তু ক্যাপিটাল এক্সটা বের করি, তুমি ধরো ক্যাপিটাল এক্সটা বের করতে ভুলে গিয়েছো, সো এখানে তুমি তখন ক্যাপিটাল এক্সটা বের করতে পারো। এটার জন্য খুব বেশি ঝামেলার কিছু নেই, তোমরা সেটা মেনটেন করতে পারবে। আর যদি কারো লেখা একটু বড় হয় এবং স্ট্যাটিস্টিক্স এর ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা ফ্যাক্টর, তুমি যদি খুবই বড় সাইজ করে লিখো বা এলোমেলো ভাবে লিখো তোমার সময় কিন্তু বেশি লাগবে। আমি আগেই বলে নিচ্ছি, পরীক্ষায় ইন দ্য টাইম ফুল অ্যান্সার যদি ভালোভাবে করতে হয় তাহলে তোমাকে প্রিপারেশন নিয়ে বসতে হবে। তুমি যদি মনে করো যে আমার কাছে সব লেকচার আছে আমি তো একটু হেল্প নিতেই পারবো, সেটা কিন্তু উইদিন দ্য টাইম সব অ্যান্সার করার জন্য সাফিসিয়েন্ট হবে না। সো প্রিপারেশন থাকতে হবে, হেল্প তুমি নিতে পারো কিন্তু তোমার প্রিপারেশন থাকতে হবে পরীক্ষায় অ্যাপিয়ার করার জন্য। তো সেটা তোমরা মেনটেন করবে। আর কারো যদি লেখা তারপরেও একটু বড় হয়, টেবিলটা মেনটেন করতে পারছো না, তাহলে টেবিলটা খাতাকে আড়াআড়ি করেও করতে পারো, ঠিক আছে? তো এখানে তাহলে দেখলে যে কোশ্চেনটা কিন্তু লেস দেন মেথডে আছে, তার মানে এটা হলো সিএফ। এখন এবার আমরা একটু কনসেপ্ট নিতে চাই যাতে করে একটা পরিপূর্ণ আমরা সলভ করতে পারি। সো আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে চলে যাব, সেখান থেকে আমরা কনসেপ্ট গুলো নিয়ে আসবো। চলে যাচ্ছি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে। আচ্ছা, আগে একটু গতদিনই বলে নিয়েছিলাম যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা তিনটা জিনিস করব। একটা হলো অ্যারিথমেটিক মিন, এই যে দেখতেই পাচ্ছ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, একটা হলো অ্যারিথমেটিক, হলো মিডিয়ান, একটা হলো মোড। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আমি আগেই কথা বলেছি যে স্ক্যাটার্ড ইনফরমেশন গুলোকে সেন্ট্রাল করাটাই হলো মেজার করাটাই হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। যেমন আউট অফ 10 এ তোমরা যে মার্কস গুলো পেয়েছো সেগুলো একেবারে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত যদি আমি খুব ফ্র্যাকশন না করি, অল্প ফ্র্যাকশন করি, তাহলে 0, 0.5, 1, 1.5, 2, 2.5 এভাবে করে অনেকগুলো ইনফরমেশন হতে পারে। এবং স্টুডেন্ট
নাম্বার অফ স্টুডেন্ট যদি বেশি হয়, ধরো 50 জন স্টুডেন্ট যদি হয়, তাহলে 50টা ইনফরমেশন আমি ওখান থেকে পেলাম। এখন সেই ইনফরমেশন গুলোকে যদি আমি সেন্ট্রালাইজড করি, এক জায়গায় এনে দাঁড় করাই, ধরো আমি বললাম যে স্ট্যান্ডার্ড যে ফর্মটাতে এসে দাঁড়ালো, সবার গুলোকে কম্বাইন্ড করে আমি যে জায়গাটাতে এসে, সেটা হলো 5.5। হ্যালো, ম্যাম কি চলে গেল? হ্যালো, ম্যাম নাই। बोला मैं नेट कैसे का হ্যাঁ ম্যাম তো চলে গেছে। ম্যাম কথা শোনাচ্ছে না। আমার কথা এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। এটা বোধহয় অটো মিউট হয়েছিল, আমি খেয়াল করিনি। আমি বলছি এভারেজে যে আমি রেজাল্টটা 5.5 ডিক্লেয়ার করে, যে ওয়েতে আমি 50 জন স্টুডেন্টের ডিফারেন্ট মার্কসকে এনে 5.5 এ দাঁড় করিয়েছি, সেই ওয়েটা, সেই মেজারমেন্টের ওয়েটাকে বলা হয় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। বোঝা গিয়েছে? যেভাবে এটা ক্যালকুলেট করে আমি বের করেছি, এটা কিন্তু আমি ইচ্ছে মতো বলিনি যে 5.5 ইজ দ্য এভারেজ। সো সেই মেজারমেন্টের ওয়েট হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেই মেজারমেন্টটা ম্যাম আপনি একটু পারমিশন দিয়ে দেন রেকর্ড করার। একটা হলো অ্যারিথমেটিক মিন, একটা হলো মিডিয়ান, আর একটা হলো মোড। এখন একটু ওয়েটেড করার কারণ কি সেটার এক্সপ্লেনেশনে আমি বলছি, যদি আমি 5.5 এভারেজ মার্কস সবাইকে দিয়ে থাকি, তাহলে যে ইন্ডিভিজুয়ালি 10 পেয়েছে সে নিশ্চয়ই অবজেকশন জানাবে, যে 9 পেয়েছে সে অবজেকশন জানাবে। সো যারা ভালো মার্কস পেয়েছে, দ্যাট মিন্স মোর দ্যান 5.5 পেয়েছে, তারা ডেফিনেটলি বলবে। যারা 0 পেয়েছে তাদেরকেও 5.5 দেওয়া হলো, যে 10 পেয়েছে তাকেও 5.5 এভারেজে ধরা হলো। তো সেই ক্ষেত্রে আমার এক্সপ্লেনেশনটা যেন ম্যাম ক্লিয়ার। হ্যাঁ, শুনতে পেয়েছি। এটা শুরু থেকে ম্যাম আপনি বলবে। একটু রেকর্ড করার পারমিশনটা যদি দিয়ে দিতেন, মাহমুদুল ভাই রেকর্ড করবে আর কি। লেকচারের মাঝখানে কথা বলাটা আমার একেবারেই অপছন্দ, কারণ একটা বিষয় নিয়ে, একটা টপিক নিয়ে একটা বিষয়কে ডেলিভার করার জন্য সেখানে ফোকাস থাকার প্রয়োজন আছে। কেউ যদি লেকচারকে রেকর্ড করতে চাও, ক্লাসের শুরুতেই বলবে যে আমরা রেকর্ড নিতে চাই। আর যখন দেখতেই পাচ্ছ যে আমি বিষয়টা অ্যাভয়েড করছি, তো একটু অপেক্ষা করো, বলো কে পারবে। পারমিশন নেবে কে? मैं
দেয়া হয়েছে পারমিশন। জি ম্যাম। মাহমুদুল হাসান। আচ্ছা, এখানে তাহলে যেটা দাঁড়ালো যে সেন্টার ভ্যালুটা যে আমি 5.5 দিয়েছি, এটাকে যেন ভালোভাবে ভেরিফাই করা যায় যে এই ভ্যালুটা আমরা তিনটা ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেশন করে সেম ভ্যালু পেয়েছি। সো সেই ক্ষেত্রে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি, সে কারণেই তিনটা ডিফারেন্ট ওয়েতে করা। আর এই তিনটা ডিফারেন্ট ওয়ের মধ্যে প্রথম অ্যারিথমেটিক মিন, তার মানে অ্যারিথমেটিক মিন হলো আমি 50 জনের, একটু পরে আমি দেখাবো ক্যালকুলেশন, কিন্তু নরমালি যদি বলি 50 জনের মার্কসকে যোগ করব, যোগ 50 দিয়ে ভাগ করব। এটা নিশ্চয়ই সবাই জানো এভারেজ কিভাবে করতে হয়, জানো সবাই? জি ম্যাম। এভারেজ মানে হলো 50 স্টুডেন্টস এর যে মার্কসটা আছে সেটাকে আমি যোগ করব, আর নাম্বার অফ স্টুডেন্টস দ্যাট মিন্স 50 দিয়ে ভাগ করব, তাহলে আমি অ্যারিথমেটিক মিন পাবো। মিডিয়ানটা হলো মার্কস সিরিয়ালি সাজাবো, তার মানে ছোট থেকে বড় এভাবে সাজাবো, সাজিয়ে মাঝখানে যে পড়বে তাকে নিব, কারণ মিডিয়ান মানে হলো মধ্যমান। আর মোট যেটা, সেটা হচ্ছে যে মানটা সবচেয়ে বেশি ম্যাম বার ছোট আসলো, থেকে যে মার্কসটা সবচেয়ে বেশি স্টুডেন্ট পেয়েছে। ছোট থেকে বড়, মিডিয়ানের ক্ষেত্রে আমি ছোট থেকে বড় ছোট আকারে থেকে সাজাবো। বড় ম্যাম সাজাবো, সাজায় ম্যাম তারপর কি বললেন যে মাঝের মানে মাঝামাঝি মানটা নিব। এটা নিয়ে আমি আরেকটু ডিটেইলস বলবো যখন এই পয়েন্টটা নিয়ে আমি আলাদাভাবে ডিসকাস করব। আমি জাস্ট তিনটাকে কম্পেয়ার করে দিচ্ছি। অ্যারিথমেটিক মিনে সবগুলো মার্কসকে যোগ করে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করব। মিডিয়ানের ক্ষেত্রে ছোট থেকে বড়, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়তে সাজাবো, সাজিয়ে মাঝখানে যে মার্কসটা পড়ে সেটাকে নিব, সেটাকেই এভারেজ হিসেবে ডিক্লেয়ার করব। মোডের ক্ষেত্রে আমি দেখব কোন মার্কসটা বেশি স্টুডেন্ট পেয়েছে, যে মার্কসটা বেশি স্টুডেন্ট পেয়েছে সেটাই হলো মোড। বোঝা গেছে তিনটা? জি তারপরে ম্যাম। আমরা আরেকটু ডিটেইলসে আসব। প্রথমত অ্যারিথমেটিক মিনটা নিয়ে কথা বলি। আমি এখন মার্কস গুলোকে ফ্র্যাকশনের মধ্যে না গিয়ে এখানে তোমাদেরকে বলি, যদি আমি এভাবে লিখি, একেবারে 0 থেকে শুরু করি, ধরো 0 পেয়েছে দুইজন স্টুডেন্ট, আমি এটা লিখলাম মার্কস, আর এরপরে এই 2টা কি লিখবো, 2 এর জায়গায় নাম্বার অফ স্টুডেন্টস, স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্টস লিখবো। তারপরে ধরো 1 পেয়েছে, কেউ পায়নি, মানে আমি 0 দিলাম, তারপরে 2 পেলো 3 জন, 3 পেলো 2 জন, 4 পেলো 5, 5 পেলো 6 জন, 6 পেয়েছে 4 জন, 7 পেয়েছে 5 জন, 8 পেয়েছে 3 জন, 9 পেয়েছে 2 জন, 10 পেয়েছে 1 জন। কতজন স্টুডেন্টের উপর সার্ভে করা হয়েছে, এন এর মান কত, এগুলোকে যোগ করে যেটা পাবো সেটা 3 আর 2 5 10 12 6 8, এখানে আমি 4 লিখেছি, 18 হলে 22, 22 আর 5 হচ্ছে 27, 27 আর 3 30, 33। সো 33 স্টুডেন্টের উপর সার্ভে করা হলো, করে আমি এভাবে করে মার্কসটা লিখলাম। এই যে আমি এখানে মার্কসটা লিখেছি, এই মার্কস কি লেস দেন মেথডে আছে নাকি ক্লাস ইন্টারভ্যালে আছে? মার্কসের কথা বলছি, নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এটা, মার্কসটা কি ফর্মে আছে? ক্লাস এটা ইন্টারভিউ। ক্লাস ইন্টারভ্যাল কোথায় দেখতে পেয়েছো? আমি কিন্তু এটা মার্কস, যেটা মার্কসটা অবজারভেশনের দিকে তাকাও, এখানে আমি এটা দিয়েছি হলো আমি বোঝানোর জন্য, 0টা আছে দুজনের, এখানে কিন্তু এটা কোনো ইন্টারভ্যাল বুঝাইনি, এটা দিয়ে আমি একটা লাইন টানলাম, এটা হলো ফ্রিকোয়েন্সি আর এটা হলো অবজারভেশন। অবজারভেশনটা হলো মার্কস, মার্কসের দিকে তাকিয়ে বলো এই মার্কস গুলো কিভাবে আছে, ক্লাস ইন্টারভ্যালে না লেস দেনে? এগুলো হলো মার্কস, এগুলো হলো নাম্বার অফ স্টুডেন্ট। মার্কসটা হলো অবজারভেশন, সো মার্কসের দিকে তাকিয়ে বলো অবজারভেশনটা কি লেস দেনে আছে না ইন্টারভ্যালে আছে? ম্যাডাম
ক্লাস ইন্টারভেলে। কে বলেছো ক্লাস ইন্টারভেলে? আমি ম্যাডাম আকাশ। আকাশ। আকাশ বলেছে ক্লাস ইন্টারভেলে। আরেকজন বলো ক্লাস ইন্টারভেলে কে আছে? ম্যাম ক্লাস ইন্টারভিউলেই তো। ক্লাস ইন্টারভেলেই আছে। কোথায় ক্লাস ইন্টারভেল দেখতে পেয়েছো? দেখি প্রথমটা বলো তো কোন ক্লাস থেকে কোন ক্লাসের মধ্যে আছে। ক্লাস ইন্টারভেল হলে তো লোয়ার লিমিট থাকবে, আপার লিমিট থাকবে। জিরোর লোয়ার লিমিট কি, আপার লিমিট কি? জিরোর কি লোয়ার লিমিট আপার লিমিট আছে? না ম্যাম। 1 এর আপার লিমিট লোয়ার লিমিট আছে? তাহলে ক্লাস ইন্টারভেল কি করে হলো? এটা ক্লাস না লেস দেন মেথডও না, বিকজ এটা হলো আনগ্রুপ ডাটা। ডাটাটা কি ফর্মে আছে? আনগ্রুপ ফর্ম, কোনো গ্রুপই নাই। গ্রুপ থাকলে সেই গ্রুপটা ক্লাস ইন্টারভেলও হতে পারে, লেস দেনও হতে পারে, কিন্তু এটা আনগ্রুপ ডাটা দেয়া আছে। আমরা শুরুতেই বলেছি, এটা আমি জাস্ট বোঝানোর জন্য যে আমি এখানে সবার মার্কসকে যোগ করব আর 33 দিয়ে ভাগ করলেই আমি কিন্তু পেয়ে যাব অ্যারিথমেটিক মিনটা। তো এটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমি এই যে এভাবে ইনফরমেশন গুলো লিখেছি। টোটাল স্টুডেন্ট হলো n, তাহলে সবগুলোকে অ্যাড করেছি, n দিয়ে ভাগ করেছি। এটা হলো আনগ্রুপ ডাটার জন্য। আমরা শুরুতেই বলে দিয়েছি আমরা কিন্তু আনগ্রুপ ডাটা নিয়ে কাজ করব না, র ডাটা নিয়ে করব না। আমরা সেই ডাটাগুলো নিয়ে কাজ করব যেটা হলো গ্রুপ ফর্মে থাকবে। সো আমাদের ইনফরমেশন কিন্তু এই ফর্মে থাকবে না। আমাদের ইনফরমেশন থাকবে এরকম ফর্মে। ধরো মার্কস আমি যদি এভাবে লিখি 10 এর মধ্যে, তাহলে 0 থেকে 2, এটা হলো ক্লাস ইন্টারভেল। লোয়ার লিমিট 0, আপার লিমিট 2। 2 থেকে 4 এটা হলো ক্লাস ইন্টারভেল, লোয়ার আপার 4। 4 to 6 এটা হলো ক্লাস ইন্টারভেল, লোয়ার লিমিট 4, আপার লিমিট 6। 6 to 8 এটা হলো ক্লাস ইন্টারভেল, লোয়ার লিমিট 6, আপার লিমিট 8। আর 10, তার মানে ক্লাস ইন্টারভেলে কিন্তু লোয়ার লিমিট আপার লিমিট থাকবে। ঠিক আছে, এই হলো মার্কসটা। এখন আমি এই লাইনটা দিয়ে বোঝাচ্ছি যে এটা ফ্রিকোয়েন্সি হলো এই। এখানে আমি নাম্বার অফ স্টুডেন্টস লিখলাম। সেই নাম্বার অফ স্টুডেন্ট 0 থেকে 2 এর মধ্যে ধরো আছে 5 জন, 2 থেকে 4 এর মধ্যে 5 জন। তারপরে এখানে আমি ডটও ইউজ করতে পারি। 4 থেকে 6 এর মধ্যে আছে 10 জন বা 12 জন লিখি আমি। তারপর 6 থেকে 8 এর মধ্যে আছে 6 জন, আর 8 থেকে 10 এর মধ্যে আছে 4 জন। এভাবে করে আমি যেটা লিখলাম হলো ক্লাস ইন্টারভেল ফর্মে আছে। এটা হলো একটা গ্রুপ ডাটা। এখন এই গ্রুপ ডাটা থেকে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে? আগে যখন তোমাকে বলেছি যে 0 মার্কসে এতজন পেয়েছে, 1 এতজন পেয়েছে, 2 এতজন পেয়েছে, তখন কিন্তু তুমি কি করেছো? মার্কস গুলোকে যোগ করেছো, করে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগছো। এখন তুমি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পাচ্ছ, কিন্তু টোটাল মার্কস পাচ্ছ না। আমরা এভারেজ করা মানেই বুঝবো কিন্তু টোটাল মার্কস ডিভাইডেড বাই স্টুডেন্ট। এটা হলো টোটাল মার্কস আর এটা হলো টোটাল স্টুডেন্ট। তো এখন টোটাল মার্কসও লাগবে, টোটাল স্টুডেন্টও লাগবে। টোটাল স্টুডেন্ট কত দেখি একটু ক্যালকুলেট করে বলো। ম্যাডাম আপনার 34। 34। আচ্ছা, আগের চেয়ে একজন বেড়ে গিয়েছে। টোটাল স্টুডেন্ট হলো 34। এখন বলো তো টোটাল মার্কস কত? টোটাল মার্কস কত কেউ বলতে পারবে? দেখি কারা কারা আমার সাথে আছে। ম্যাম ম্যাম। হ্যাঁ বলো টোটাল মার্কস। কেউ বলতে পারবে টোটাল মার্কসটা এখান থেকে? ম্যাম টোটাল মার্কস এইখান থেকে ম্যাডাম বলা যাবে না। এখান থেকে বলা যাবে না। এটা আকাশ ভালো কথা বলেছে, এখান থেকে আমাদের এমনি যদি মনে হয় যে কোশ্চেনে টোটাল মার্কস ছিল 10, কিন্তু এখানে টোটাল মার্কস বলতে বোঝাচ্ছে তোমরা টোটাল কত পেয়েছো। কেউ যদি 2 পাও, ধরো
তিনজন 2 পেয়েছো, 4 জন 7 পেয়েছো, এভাবে করে প্রত্যেকের মার্কসের যোগফলটা হলো টোটাল মার্কস। কিন্তু আমরা যখন বলেছি 0 থেকে 2 পেয়েছো 5 জন, আমরা কিন্তু জানি না 5 জন অ্যাকচুয়ালি কত মার্কস পেয়েছো। এটা কি আমরা জানি? এই 5 জন কি 0ই পেয়েছো না 5 জনই 2 পেয়েছো? যদি 5 জনই 0 পাও তাহলে এখানকার টোটাল মার্কস হবে 0, আর যদি 5 2 পাও তাহলে এই 5 জনের টোটাল মার্কস হবে 10। ক্লিয়ার না কথাটা? জি ম্যাম। তাহলে আমাদেরকে এই যে মার্কসটা আছে এই মার্কসটাকে রিরাইট করতে হবে। কিভাবে রিরাইট করতে হবে? মিড পয়েন্টের মাধ্যমে। মার্কসের মিড পয়েন্ট নিব। মার্কসের মিড পয়েন্ট নিয়ে আমি তো এখানে বুঝতে পারছি না 0 থেকে 2 এই 5 জন কত পেয়েছে, 0 পেয়েছে না 2 পেয়েছে। আমি মিড পয়েন্ট ধরবো, আমি বলবো এই 5 জনই 1 পেয়েছে। তাহলে আর কিছু বলার থাকবে না, কারণ আমি মাঝামাঝি মান নিয়েছি। আবার এই 7 জনই কত 2 পেয়েছে না 4 পেয়েছে, না কত ধরবো? 3, মাঝামাঝি মানটা ধরলাম। বুঝে গেছে? তারপরে এই যে 12 স্টুডেন্ট, এই 12 স্টুডেন্ট কি 4 পেয়েছে না 6 পেয়েছে? আমি 5 মাঝামাঝি পেয়েছে ম্যাম। 5 পেয়েছে। এই 6 স্টুডেন্ট কত পেয়েছে? 7 7 পেয়েছে। আর এই 4 স্টুডেন্ট কত পেয়েছে? 9 9 9 করে each of them get 9, each of them gets 9। এখন বলো টোটাল মার্কস কত? এবার টোটাল মার্কস বলো। 25। 25। সবাই 25 সবাই মিলে কি 25 পেয়েছো? আমি তো দেখি এখানেই 21। 7 জনের জি ম্যাম। করে পাও, তাহলে 7 জনের মার্কস কত হয়েছে? 21 ম্যাম। আর এই যে 1 করে যদি 5 জনে পাও তাহলে 5 জনের মার্কস হলো 5, তাহলে কত হলো? 21 আর 26। তো এই দুই গ্রুপে তো 26 মার্কস পেয়ে গিয়েছে। তাহলে টোটাল মার্কসে আমি শুধু x কে যোগ করে দিলে টোটাল মার্কস পাবো? ম্যাডাম 164। 182 ম্যাম। কাকে যোগ করব? ম্যাম স্টুডেন্টের নাম্বার। হ্যাঁ, স্টুডেন্টের নাম্বার মানে হলো f। f এর সাথে F। করব, কারণ একজনে পেয়েছে 1 মার্কস, 5 জনে পেয়েছে f into x মার্কস। একজনে পেয়েছে 3, 7 জনে পেয়েছে 3 into 7। তার মানে f এর সাথে x গুণ হয়ে তারপরে যোগ হবে। f এর সাথে x কি হবে? গুণ হবে। গুণ হবে, গুণ হয়ে তারপরে কি হবে? করলে তো টোটাল হবে না। এই যে প্রত্যেকটা গুণ হলো, f এর সাথে x গুণ হলো, গুণ হয়ে দেন যোগ হবে, এটাকে আমরা সামেশন লিখব। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর ফাইন্ড। বুঝে গেছে? 228 ম্যাম। আচ্ছা 228। না ম্যাডাম 164 ম্যাডাম। এক এক কথা বলতে ফিক্সটা করে ফেলি। এখানে f আর x এর একটা কলাম আমি লিখলাম। প্রথম গ্রুপে পেয়েছো 5, পরের গ্রুপে পেয়েছো 21, তারপরের গ্রুপে পেয়েছো 60, 60, পরের গ্রুপে পেয়েছো 42, 52, তারপর পেয়েছো 36। 36, এবার বলো কত হয়েছে? 64 ম্যাম। 164। এই ফর্মুলা কি বুঝতে পেরেছো? সেটা ইম্পর্টেন্ট। জি ম্যাম। ফর্মুলা বোঝাটা ইম্পর্টেন্ট। এই অঙ্ক এত ছোট একটা অঙ্ক আমাদের পক্ষে আমরা ফর্মুলাটা বোঝার চেষ্টা করি। তো আমরা এখানে ফর্মুলাটা বুঝে গিয়েছি এবং এই ফর্মুলার প্রত্যেকটা যে নোটেশন, সেই নোটেশনগুলোকে আমরা চিনি। স্মল এন ফ্রিকোয়েন্সি, ক্যাপিটাল এন মানে হলো টোটাল, আর ক্যাপিটাল এক্স দিয়ে কি ইন্ডিকেট করি? অবজারভেশন। ক্যাপিটাল এক্স টা কি? অবজারভেশন। সেটা মার্কস হলে আমরা এই অবজারভেশন কোত্থেকে পেলাম? গিভেন অবজারভেশনের মিড ভ্যালু থেকে। গিভেন অবজারভেশনের মিড ভ্যালু হলো এই অবজারভেশনটা। সো এটা মার্কস হতে পারে, এটা স্যালারি হতে পারে, এটা ইনকাম হতে পারে। যে অবজারভেশন ক্লাস ইন্টারভেল আকারে থাকবে সেই অবজারভেশনের মাঝামাঝি মানটাই হলো এক্স। ঠিক আছে? তাহলে এখানে সব নোটেশন গুলো চেনা হয়েছে। জি ম্যাডাম। আচ্ছা, এটা যদি চেনা হয়, আমরা কিন্তু এই যে ফর্মুলাটা এখানে দেখতে পাচ্ছ, ওরা f1 x1 f2 x2 এভাবে করে লিখেছে। আমি এক কথায় বলছি x বার ইকুয়াল টু আমরা লিখব সামেশন অফ fx ডিভাইডেড বাই n। আর সেটা f1 x1 f2 x2 f3 x3 বললে fi xi হিসেবেও লিখতে পারি। তো
তো এই হলো ফর্মুলা। কোন মেথডের জন্য? এটা কিন্তু গ্রুপ ডাটার ডিরেক্ট মেথড, তার মানে সরাসরি যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা। আরেকটা মেথড আছে, সেটা হলো শর্টকাট মেথড। তো দেখতে পাচ্ছ শর্টকাট মেথডের ফর্মুলাটা। কোন ফর্মুলাটা ইজি? ডিরেক্ট মেথডের ফর্মুলা দেখতে পাচ্ছ, শর্টকাট মেথডের ফর্মুলা দেখতে পাচ্ছ। কোন ফর্মুলাতে কি মনে হয় কোনটাতে করবে? ডিরেক্ট মেথড, শর্টকাট মেথড। ফর্মুলা এখানে হলো এটা, হলো এটা। ম্যাম শর্টকাট আর ডিরেক্ট। ডিরেক্টটা হলো সামেশন অফ এফ এক্স বাই এন। একটু আগে আমরা যেভাবে একটা অঙ্ক করলাম, এটা হলো ডিরেক্ট মেথড। শর্টকাটের ফর্মুলা হলো এই। কোন ফর্মুলাটা ইজি? হ্যালো, জি ম্যাম। শর্টকাট মেথড ম্যাম, ম্যাথ তো ম্যাডাম করি নাই, করলে বুঝতে ম্যাম পারবো মনে কোনটা হচ্ছে easy। ডিরেক্ট মেথডটাই হবে। আচ্ছা, বললে বুঝতে পারবো, এটা একটা ভালো কথা বলেছো। আর অ্যাপারেন্টলি যেটা মনে হয়, মানে আপাত দৃষ্টিতে যেটা মনে হয়, সেটা তো মনে হয় ডিরেক্ট। জি জি ম্যাম। এখানে আমি এ কেও চিনি না, ডি কেও চিনি না, তাই না? তো সেটা জি। সেই ক্ষেত্রে আমার কাছে এটা একটু ইজি মনে হতে পারে। আচ্ছা, শর্টকাট মেথডে কি, এটা আমি দেখাচ্ছি একটা অঙ্কের মাধ্যমে। আমি অঙ্কে চলে যাচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি শর্টকাট মেথডের ফর্মুলাটা। প্রথমত একটা প্রবলেমে আসলাম, সেই ডিরেক্ট মেথডে এখানে সলভ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ টেবিলটা এভাবে আছে। অবজারভেশন অনেক বেশি বলে 2 কলামে লেখা হয়েছে, বাট এখানে কিন্তু দেখো প্রফিট, নাম্বার অফ অবজারভেশন। তার মানে এখানে অবজারভেশন দেওয়া আছে 1 2 3 4 5 6 7, 7টা অবজারভেশন দেওয়া আছে আর নাম্বার অফ কোম্পানিজ দেওয়া আছে। প্রথম কোশ্চেন তোমাদের কাছে, সেটা হলো এই নাম্বার অফ কোম্পানিজ গুলো কি হিসেবে ট্রিট করব? ফ্রিকোয়েন্সি না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হিসেবে ট্রিট করব, কারণ এই যে প্রফিটটা, এই যে অবজারভেশনটা, এটা ক্লাস ইন্টারভ্যালে আছে। লোয়ার লিমিট 200, আপার লিমিট 400, লোয়ার লিমিট 400, আপার লিমিট 600, এভাবে করে। এখন আমাদের যে কোশ্চেনটা করা হয়েছে, সেই কোশ্চেনটা হলো এভারেজ প্রফিট বের করা। এই যে দেখতে পাচ্ছ এভারেজ প্রফিট। এভারেজ প্রফিট মানে হলো অ্যারিথমেটিক মিন এর মাধ্যমে এভারেজটা আমরা ক্যালকুলেট করব। তো আমরা সেটা ডিরেক্ট মেথডে করছি। ডিরেক্ট মেথড মানে হচ্ছে f into x divided by n। সো শুধু যদি এটা ক্যালকুলেট করে, তোমার টেবিলে কলামের মাঝখানে একটা বাড়তি কলাম লাগবে, সেটা হলো মিড পয়েন্ট। এই মিড পয়েন্টটা কাকে ইন্ডিকেট করে? অবশ্যই প্রফিটকেই ইন্ডিকেট করে। 200 থেকে 400 লাখ প্রফিট হয়েছে কোম্পানির, কিন্তু এই 500 কোম্পানি কি 200 প্রফিট করেছে না 400 প্রফিট করেছে? আমরা কত ধরবো? 300 ম্যাম, মাঝেরটা। তো মিড পয়েন্টটা অবশ্যই প্রফিটেরই ইন্ডিকেটর, যে ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা মিড পয়েন্টটা বের করলাম। মিড পয়েন্ট বের করে এখন আমরা এফএক্স ক্যালকুলেট করব। এফএক্স করলে আমরা পাবো, এটা কি টোটাল প্রফিট না? জি ম্যাম। সামেশন অফ এফএক্স মানে কি? টোটাল প্রফিট। লিখে রাখো, অবজারভেশন আর কি, টোটাল প্রফিটটা আমরা পেলাম এখানে। এই আর এনটা হলো টোটাল নাম্বার অফ অবজারভেশন। এটাকে